রসিক হাজরাকে তোমরা চেনো না, আমি চিনতুম। ওর বউ সুশীলা কিছুদিন আমাদের বাড়িতে কাজ করেছে। বউয়ের কাছ থেকে টাকা নিতে রসিক আসতো, তখন দেখা সাক্ষাৎ হতো। 40-42 বছর বয়সের, খাটো ধুতি আর ময়লা হাফসাটে ঢাকা পোড়খা চেহারা, কথা কম বলে। রসিকের বউ সুশীলা এখন আমাদের বাড়ি আর কাজ করে না। আমি পুরনো কথার খেই ধরি, তবে কাজে অকাজে আসে মাঝে মাঝে। একদিন সুশীলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে হাজির, সঙ্গে রসিক। উদ্ভ্রান্ত দৃষ্টি, বিড়বিড় করে কি যেন বলছে। জানতে চাইলুম কি ব্যাপার। জানতুম না একটা মোটর গ্যারেজে ক্লিনারের কাজ করতো রসিক। বেনেটোলার কাছাকাছি কোথাও সুশীলা ঝিয়ের কাজ নিয়েছে ওদিকেই। একসঙ্গে আছে দুজনে। ওদের দেশ জয়নগর মজিলপুরের কাছে এক গ্রামে। অনেক দিন কলকাতায় আছে, গতর খাটিয়ে দিন গুজরান করে। ওদের ছেলে পুলে নেই। সুশীলার কাছে জানতে চাইলাম কি হয়েছে রসিকের। সুশীলা যা বলল তাতে আমার চক্ষু চড়ক গাছ। রসিক নাকি গ্যারেজের কাজ ছেড়ে দিয়েছে, দিনের বেলা গঙ্গার ঘাটে পাগলের মতো ঘুরে বেড়ায় আর ইংরেজিতে বক বক করে। বাংলার বলে না দাদাবাবু, সুশীলা জানায়। ওর ভাষা আমি বুঝি না, ফটফট করে ইংরেজি বলে। হাসপাতালে ডাক্তারবাবুকে দেখিয়েছি, বললেন মাথার দোষ। বড় বিপদে পড়েছি দাদাবাবু, আমাদের বাঁচান। আমি যতদূর জানি রসিক ইংরেজি দূরে থাক, বাংলাই পড়েনি, অ ক খ পর্যন্ত জানে না। নাকি সুশীলারই মাথা খারাপ হয়ে গেছে। ততক্ষণে আমার নজর রসিকের দিকে গেছে। শুধু দৃষ্টি উদ্ভ্রান্ত নয়, তার পোশাক চালচলন সবই আলাদা। খাটো ধুতি, হাফ শার্ট নেই, ঢোলা লম্বা প্যান্ট, ছেঁড়া ফুল শার্ট, প্যান্টে গোঁজা, মাথার উপর রংচটা সোলার হ্যাট, ফোলাটে চোখ, সোজা হয়ে দাঁড়িয়ে দুপা ফাঁক করে। মাঝে মাঝে ঢলে পড়া টুপিটা ঠিক করছে বাঁ হাত দিয়ে, ডান হাতের আঙুলে বিড়ি। মিটিমিটি হাসছে আর হঠাৎ হঠাৎ জ্যাকসন জ্যাকসন বলে চেঁচিয়ে উঠছে। বুঝলুম ব্যাপারটা গোলমেলে। সুশীলাকে আরো 2-4টে প্রশ্ন করতেই যা জানলুম তাতে আমি অবাক হয়ে গেলুম, অবিশ্বাস করলুম কথাগুলো। সুশীলা যা বলল তার মধ্যে ব্যাপারটা এই, বেনেপুকুরের গ্যারেজে কাজ নিয়ে রসিক আস্তানাগড়ের কাছেই। লোয়ার সার্কুলার রোডের কবরখানার গায়ে যে ফুটপাত আছে, সেখানে আরো 10 জন ভবঘুরের মতো রাত কাটায়। কবরখানার ঢোকার গেটের উত্তর দিক ঘেঁষে বাস যাত্রীদের ছাউনির মতো একটা ঢাকা জায়গা আছে। তার কাছে দেয়াল ঘেঁষে রসিক সংসার পাতে সুশীলাকে নিয়ে। ঝিগিরি সেরে সুশীলা সন্ধ্যাবেলা এসে ঢোকে ঝুপড়ির ভেতরে। সংসার বলতে ছেঁড়া কাঁথা, তেল চিটচিটে বালিশ, 2টি মাটির হাঁড়ি, উনুন বানাতে 3টে ইট, একটা প্লাস্টিকের গ্লাস, 2টো এনামেলের থালা আর খড়কুটো। রান্নাবান্না ফুটপাতেই। রসিক গ্যারেজের কাজ সেরে তড়িঘড়ি 2-4 গ্লাস গিলে ফুটপাতের সংসারে আসে রাত 10টায়। কোনোদিন খায়, কোনোদিন খায় না, চুপচাপ থাকে। মাতাল হলেও হাঙ্গামা উজ্জত করে না। দুজনের যা রোজগার তাতে খাওয়া দাওয়ার কষ্ট নেই, বাড়ি ভাড়া নেই, বেশ আছে দুজনে। ফুটপাতে লাইন বেঁধে আছে আরো কয়েকটি পরিবার। ভিক্ষে চুরি চামারিতে দিন মজুরিতে দিন কাটে, রাত কাটে। রোজ বিকেলে বহু লোক সেজে গুজে ফুল নিয়ে কবরখানায় ঢোকে, বেরিয়ে আসে। ফুটপাতীরা ওদের দিকে তাকায় না, ওরাও তাকায় না নোংরা পোশাকে, নোংরা পরিবেশের ওইসব ভবঘুরেদের দিকে। ফুটপাতের উপরেই একটা বেড়া ঘেরা জায়গা। বছরে 2বার কারা যেন এসে ঘেরা জায়গায় ফুল দেয়। বইয়ের ভাষায় কি এসব বলে। সামনে মল্লিক বাজার। দোকানদাররা যে যার কাজে ব্যস্ত, কেনাবেচা, দর কষাকষি। বড় রাস্তা দিয়ে চলেছে ট্রাম, মোটর গাড়ি, ফুরসুত কারও নেই। সুশীলা রসিক দুজনেই দিনের বেলা থেকে বাইরে বাইরে ঘুরে বেড়ায়।
রাতে সন্ধেবেলা রাস্তানায় ফেরে, রাতে রাঁধে খায়, সকালে সুশীলা কাজে বেরিয়ে গেলে দোকান থেকে চা পাউরুটি কিনে খায় রসিক। দুপুরবেলা ভাত ডাল তরকারি খায় গ্যারেজের পাশের হোটেলে। সুশীলা দুপুরের খাবার সকালের চা বাবুর বাড়িতে। সারাদিন খাটাখাটুনের পর সারা রাত দুজনে অঘরে ঘুমায়। বেশ চলছিল। হঠাৎ একদিন সুশীলা দেখে রসিকের অন্যরকম হাবভাব। গ্যারেজের চাকরি ছেড়ে দিয়েছে, প্যান্ট শার্ট টুপি পরে ফুটপাতে খানিকক্ষণ পায়চারি করে, তারপর পার্ক স্ট্রিট ধরে ময়দানের দিকে চলে যায়। সুশীলা একদিন পিছু নিয়েছিল, দেখলো ময়দান ছেড়ে রসিক চলে গেছে গঙ্গার দিকে। বাবুঘাটের কাছে দাঁড়িয়ে মিটমিট হাসে আর হঠাৎ চেঁচিয়ে কী সব কথা বলে। বাংলা নয় সেটা সুশীলা বুঝতে পারে। আর একটা কথা বুঝতে পারে সুশীলা জ্যাকসন, কিন্তু সেটা কি বুঝতে পারে না। সুশীলা অঝরে কাঁদতে লাগলো। আমি বললাম, লোয়ার সার্কুলার রোডের ফুটপাত ছেড়ে তোমরা দেশের বাড়িতে চলে যাও, আমি দেখছি কি করা যায়, একটা হাসপাতালে ভর্তি করিয়ে দেবো না হয়। সুশীলা বলল, দেশে যাওয়ার উপায় নেই, রসিক ফুটপাতের ওই জায়গাটা ছাড়বে না। যখন যেখানেই থাকুক না কেন রাত্রে ফিরে দেয়াল ঘেঁষে নিজের জায়গাটাতে রোজই শোবে। তখন শান্তশিষ্ট মানুষটি ঘুম ভাঙলে অন্যরকম হয়ে যায়। চিকিৎসার আশ্বাস দিয়ে সুশীলা রসিককে বিদায় দিলুম। পরের হপ্তাহে আসতে বললুম দুইজনকে। ইতিমধ্যে আমি রসিকের চিকিৎসার ব্যবস্থা করেছি। বজবজ যাবার রাস্তায় সরকারপুর মেন্টাল হাসপাতালে। সেখানকার ডাক্তার বিজয় সরকার, নামকরা সাইকো অ্যানালিস্ট। তার বউ প্রভাও তাই। আর আছে আর একজন, বিজয়ের বন্ধু শান্তি ভট্টাচার্য। তিনজনই আমার ঘনিষ্ঠ। ওদের হাতে রসিককে ছেড়ে দিলুম। মাসখানেক পর বিজয় আমার টালিগঞ্জের বাড়িতে এসে হাজির। বলে, দাদা, কেসটা গোলমেলে। ওষুধ খাইয়ে দেবার পর জেরা করে আমরা কুল কিনারা পাচ্ছি না। নিরুপদ্রব লোকটি, এমনিতে সব ঠিক আছে, কিন্তু রাত বাড়লেই ছটফট করে। পাগলরা সাধারণত ঘুমোতে চায় না। ও কিন্তু ঘুমায়, সকালে উঠে আনমনা থাকে, বিড়বিড় করে কী সব বলে, ফুটপাতের বিছানায় চলে যেতে চায়। ইঞ্জেকশন দিয়ে কথা বলে যেটুকু জেনেছি তাতে সব আরও তালগোল পাকিয়ে গেছে। ব্যাপারটা পুরো না জেনে চিকিৎসাও শুরু করতে পারছি না। আমি বললুম, কি জেনেছো বলো তো? বিজয় বললে, ও যা বলল তাতে বুঝলুম ওর ধারণা সে রসিক নয়, কর্ক, স্টুয়ার্ট কর্ক। জ্যাকসন বলে, আর এক সাহেব তার দু চোখের বিষ, ওকে পেলেই সে গুলি করে মারবে। একটিবার সে ক্যাপ্টেন হুগার্টের সঙ্গে দেখা করতে চায়। কর্ক, জ্যাকসন, হুগার্ট, আমি কিছুই বুঝতে পারলাম না বিজয়। আমি বলি, বললো, দাঁড়ান, আর একটু আছে। বিজয় বলতে লাগলো তার বাড়ি নাকি সাগর পাড়ে। কলকাতা এসেছে রাইটারের কাজ নিয়ে। ছুটিতে দেশে ফেরার জন্য গঙ্গার পাড়ে জাহাজ ঘাসটা যখন অপেক্ষা করছে, তখন জ্যাকসন এসে ঝগড়া বাঁধায়, গুলি ছোঁড়ে। রাবিস। আমি ভ্রু কুঁচকে বলি, শোনো ভাই বিজয়, এইসব আজগুবি গাল গল্পে আমার কাছে ছেড়ো না। জয়নগরে রসিক হাজার হয়ে গেল স্টুয়ার্ট কর্ক। শোনো, তুমি যদি না পারো ওকে রাঁচির পাগলা গারোতে পাঠিয়ে দাও। বিজয় দুহাত নেড়ে আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো। বলল, রসিক পাগল তো বটেই, কিন্তু ওর পাগলামির কারণ তো আমাকে বের করতে হবেই। দেখতে হবে এই নামগুলো এলো কোন অন্ধকারের উৎস থেকে। আমার বুদ্ধিতে কুলোয়নি। তাই গিয়েছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টে আমার এক মাস্টার মশাইয়ের কাছে। তিনি হাসপাতালে এসে রসিকের সঙ্গে 3 দিন কথা বলেছেন, জেরা করেছেন, হাবভাব লক্ষ্য করেছেন। পরে বলেছেন কনফিউজিং, কিন্তু হাল ছাড়েননি। কেসটা ইন্টারেস্টিং বলে
জয়নগরে রসিকের বাড়ি ও লোয়ার সার্কুলার রোডের ফুটপাতে রসিকের সেই আস্তানায় আমাকে নিয়ে ঘুরে এসেছেন। রসিক নিজে রাইটার বলাতে মাস্টারমশাইয়ের খটকা লেগেছে। জাতিস্বরের গল্প নয় তো? আমি জিজ্ঞেস করি। হতেও পারে, বিজয় জবাব দেয়। তবে এই কেস অস্বাভাবিক ধরনের। আমাদের পাগলামির পুঁজিতে কোনো হদিস নেই। আমি আর মাস্টারমশাই উঠে পড়ে লেগেছি। রসিকের পাগলামি সারুক আর না সারুক, ওই নামগুলোর রহস্য উদ্ধার করতে চাই। বিজয় চলে গেল। তারপর অনেক দিনও পার হয়ে গেছে, রসিকের কথা বিশেষ মনে নেই। মাঝে মাঝে সুশীলা এসে কান্নাকাটি করলে মনে পড়ে, এই যে মনোজিৎ, ঘুমিয়ে পড়লে নাকি? বসন্ত, তোমাদের বোরিং মনে হচ্ছে? সবাই সমস্বরে বলল, না না, আমরা শুনছি। মনোজিৎ চোখ বুজেই জানালো সে জেগে ঘুমোচ্ছে এবং ঘুমিয়ে ঘুমিয়ে শুনছে। আমি আবার ফিরে গেলাম রসিক উপাখ্যানে। ইতিমধ্যে আরও 2-4 আড্ডাধারী এসে নিজের নিজের জায়গায় বসে পড়লেন। বসন্ত আরও এক দফা চায়ের ফরমাস করলো। 3 বার হয়ে গেছে, এবার চা আসা অনিশ্চিত। যাই হোক, আমরা শুরু করলাম। বিজয় এলো আর একদিন নতুন সংবাদ নিয়ে। রসিকের মুখে আরও একটি নাম শোনা গেল, প্যাট্রিসিয়া। কিন্তু ও সব কথাগুলোই এলোমেলো। জ্যাকসন, কক, হুগার্ট, প্যাট্রিসিয়ার সঙ্গে রসিক হাজরার নাম যুক্ত করতে গিয়ে ওই সাইকোলজিস্ট মাস্টারমশাইও বেসামাল। বিজয় বলল, ইতিমধ্যে মাস্টারমশাই রাইটার শব্দটির সূত্র ধরে পুরনো কলকাতার সব বই কাগজপত্র ঘাঁটতে শুরু করে দিয়েছেন, বিশেষ করে ব্যাস্টিডের বই। রাধারমণ মিত্র, রাধাপ্রসাদ গুপ্ত, নিশীথ রঞ্জন রায়, শ্রীপান্ত পুণ্যের দুপত্তি কলকাতাবিদদের সঙ্গে কথাবার্তা বলেছেন, কিন্তু কোনো হদিস মিলল না। আমি বললুম, বিজয়, রসিক নয়, তুমি ও তোমার মাস্টারমশাই পাগল। রসিক কী সব বকছে আর তোমরা তার পিছনে ছুটছ। বিজয় হাল ছাড়বার পাত্র নয়, বলল, আপনি সব কথা না শুনে ফতোয়া দেবেন না অমিতদা। রসিক আরও যা বলল, অনেক এলোমেলো ভাব। তা শুনে আরও কৌতূহল বেড়ে গেছে। আমাদের হাসপাতালের যে ওয়ার্ড আছে, সেখানে একদিন খুব ভোরবেলা গিয়ে দেখি রসিক বিছানায় ছটফট করছে আর বলছে, আর পারি না, আর পারি না। জ্যাকসন আমার সব শেষ করে দিল, তাকে মারবো, তাকে মারবো। আমি ঠেলে তুলে দিলাম। চোখ কষলে রসিক এলোমেলো যা বলল, তাতে এই দাঁড়ায়, এইমাত্র আমাকে ধরাধরি করে নিয়ে এলো গঙ্গার ঘাট থেকে। রক্ত রক্ত রক্ত। জ্যাকসন শয়তান, আমাকে দেশে যেতে দিল না। খুন করব, খুন করব ওকে। প্যাট্রিসিয়া গঙ্গার ঘাট থেকে গির্জে, গির্জে থেকে কবরখানা। উফ! বিজয় বলল, আমি ধাঁধায় পড়লুম, যাকে বলে গভীর গাড্ডা। রসিকের পাগলামি যেন আরো বেড়ে গেছে। তবে ওই সময় ও যেন অন্য মানুষ। টান টান চেহারা, সাপ সাপ কথাবার্তা, চোখে প্রতিহিংসা। আমি আমার মাস্টারমশাইকে সব বললাম। তিনি গম্ভীর হয়ে গেলেন। 3-4 পর আমাকে ডেকে পাঠালেন। বললেন, তোমাদের ওই রসিককে নিয়ে লোয়ার সার্কুলার রোডে আর একবার চলো তো রাত্রিবেলা। বলতে ভুলে গেছি, রসিক হাসপাতালে থাকতে চায় না, লোয়ার সার্কুলার রোডে ওই ফুটপাতে চলে যেতে চায়। যাই হোক, আমরা দুজনে ওকে নিয়ে গেলাম ওই জায়গায়। যাওয়া মাত্র সে ছুটে গিয়ে নিজের সেই জায়গাটিতে শুয়ে পড়ল। কাঁথা টাথা নেই। সুশীলাও এখন অন্য জায়গায়, কিন্তু ওদের নির্দিষ্ট জায়গা এখনো খালি। জায়গাটা চিনতে ওর ভুল হয়নি একটুও। রসিক তখন অন্য মানুষ। আমরা অবাক। আমরা ওকে ধরাধরি করে গায়ে জোর খাটিয়ে হাসপাতালে ফিরিয়ে নিয়ে গেলাম। আবার পরে এলাম লোয়ার সার্কুলার রোডে। মাস্টারমশাইয়ের কৌতূহল ইতিমধ্যে আরও বেড়ে গেছে। আমাকে নিয়ে ঢুকলেন কবরখানার ভেতরে। গেটের দারোয়ানকে পটিয়ে টর্চ হাতে এদিক ওদিক ঘোরাফেরার পর হঠাৎ উনি চেঁচিয়ে উঠলেন, ইউরেকা! কি ব্যাপার? রসিক হাজরা যে দেয়াল ঘেঁষে শোয়, তার ঠিক উল্টো দিকে একজনের কবর। এদিকে রসিক শুয়ে থাকে, ওদিকে শুয়ে আরো একজন। মাঝখানে 3 ইঞ্চির দেয়াল। সেই কবরের গায়ের লেখা থেকে মাস্টারমশাইয়ের আবিষ্কারের আনন্দে চেঁচান,
আমি আঁতকে উঠি। লতা পাতা ঘাসে ঢাকা কবরটি, মাটির উপর 1 ইঞ্চি উঁচু স্ল্যাব, ভাঙা, কালচে হয়ে গেছে। লেখাগুলো অস্পষ্ট, কিন্তু লতা পাতা সরিয়ে টর্চের আলোয় কবরের নিচে মাটি হয়ে যাওয়া লোকটির নাম পড়তে অসুবিধা হলো না। স্টুয়ার্ট কর্ক। এই রাইটার বর্ন 1765, অ্যাসফোর্ড, মিডলসেক্স, ইংল্যান্ড। ডায়েড 3 সেপ্টেম্বর 1796, ক্যালকাটা। স্টুয়ার্ট কর্ক, স্টুয়ার্ট কর্ক। রসিক অনবরত এই নাম বলে, নিজেকে পরিচয় দেয় এই বলে। ব্যাপারটা কি? এমন কাকতুলীয় কাণ্ড ঘটে কি করে? মাস্টারমশাই বললেন, চলো আমার বাড়ি। হ্যাঁ, এই রাত্রেই। রসিক রহস্যের কিনারায় একটা বড় সূত্র পাওয়া গেল। আন্দাজ করছি কি ঘটছে, চলো শিগগির। আমাকে প্রায় টেনে নিয়ে গেলেন তার বাড়ি। মনোজিৎ ঘুম থেকে তড়াক করে উঠে বলল, গুল। বসন্ত বলল, তাহলে রসিকের আত্মা এখন কোথায়? স্টুয়ার্ট কর্কের কবরে। সুবীর বলল, দাঁড়াও, বাকিটাকে শুনে। আমি বললাম, দেখো ভাই, বিশ্বাস করা না করা তোমাদের হাতে, যা ঘটেছে তাই বলছি। গল্পকার নই বলে ধানাই পানাই করতে পারছি না। তারপর যা ঘটল তা আরও চমকপ্রদ। বিজয় আমাকে বলল, মাস্টারমশাই অনেক বই বের করলেন, অধিকাংশই প্যারাসাইকোলজির। আত্মা চালানোর নানা ঘটনা বলতে লাগলেন, বিশেষ করে অস্বাভাবিকভাবে মৃত আত্মার অদ্ভুত অদ্ভুত সব আচরণের কথা। জব্বলপুরে এরকম একটা ঘটনা নাকি ঘটেছিল 1917 সালে। আমেরিকার নিউ জার্সিতে ঘটে আরও একটি। এক্ষেত্রে স্টুয়ার্ট কর্কের আত্মা ভর করেছে রসিকের উপর। ধ্রুবজ্যোতি বললেন, ইন্টারেস্টিং, আমি একটি ঘটনা জানি। মনোজিৎ তাকে থামিয়ে বলল, অমিতার উপরকার আত্মা ভর করেছে, সেটা আগে দেখা যাক। বসন্ত হো হো করে হেসে উঠল। আমি ওই বিদ্রুপের হাসিতে একদম না চটে বললুম, হাসির ব্যাপার নয় ভাই, এটা বিজয়ের মুখে যা শুনেছি তাই বলছি। বিজয় আমার অনেকগুলো টেকনিক্যাল টার্ম উল্লেখ করলো, শক্ত শক্ত শব্দ, ভুলে গেছি। রোজ রাত্রে জীবিত মৃত পাশাপাশি শুয়ে থাকার পরিণতি এমন হওয়া নাই কি অস্বাভাবিক নয়? কর্কের অতৃপ্ত আত্মা রসিকের নির্দিত দেহে প্রবেশ করে এই বিপত্তি ঘটিয়েছে। এখন সেই আত্মা ভর করে আছে দিনের বেলা, তো তাই রসিকের কথাবার্তা, চালচলন অদ্ভুত, অন্যরকম। চলতি সংজ্ঞায় সে পাগল। বসন্ত বলল, স্টুয়ার্ট কর্ক মশাইয়ের সাধ্য শান্তি হয়নি নিশ্চয়ই। এখন গয়া একটি পিণ্ডি দিয়ে এলেই ল্যাটা চুকে যায়। তোমার বন্ধু বিজয়কে বলো তাই করতে। আমি বললুম, এখনো আমার বলা শেষ হয়নি, বাকিটা শুনলে আরো অবাক হবে। বিজয় বলল, মাস্টারমশাই কলকাতায় নিয়ে লেখা পুরনো বই ঘাঁটতে লাগলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাগজ, তখনকার খবরের কাগজ। রসিক তখনও আমার হাসপাতালে। মাস্টারমশাই নির্দেশ মতো চিকিৎসা করেছি। তখনও জ্যাকসন জ্যাকসন বলে সে চেঁচাচ্ছে। সুশীলা মাঝে মাঝে দেখতে আসতো, এখন আর আসে না। সে ফুটপাতও আর থাকে না। হপ্তা কয়েক পর মাস্টারমশাই একদিন নিজেই এলেন হাসপাতালে, হাতে একটা ফাইল। বলেন, ওহে বিজয়, আমরাই মাথা খারাপ হওয়ার জোগাড়। এই দেখো, 40 ইউলিয়ামের পেপারস। এত সব পড়ার দরকার নেই, এই ছোট্ট প্যারাগ্রাফটি পড়ে নাও। দেখলাম লেখা আছে, গঙ্গার জাহাজ ঘাটে স্টুয়ার্ট কর্ক নামে এক রাইটারকে গুলি করে মারার অপরাধে 40 ইউলিয়ামের দ্য হেনরি জ্যাকসনের বিচার শুরু হবে সোমবার। এবার বুঝলে তো কেন স্টুয়ার্ট কর্ক রসিক কেবল জ্যাকসন জ্যাকসন করে। কর্কের এ ব্যাপারে আত্মা যে উপর ভর করে আছে আমি নিশ্চয়ই, কিন্তু প্রায় 200 বছর পর তার জের চলবে ভাবতে পারিনি। আর বুঝতে পারিনি প্যাট্রিসিয়া কে, ওর নাম কোথাও পেলাম না। আমি বললাম, স্যার, নাম পান আর না পান, এই প্যাট্রিসিয়াকে নিয়ে যে কর্ক জ্যাকসন শত্রুতা তার বলে দিতে হবে না। কোথাও কোনো খুন হলেই জানতে হয় মেয়েটি কে, মেয়েটি কোথায়। অপরাধ তত্ত্বের গোড়ার কথা মাস্টারমশাই তারপর বললেন, রসিককে ছেড়ে দাও হাসপাতাল থেকে, আমি ওকে নিয়ে যাব, আমার বাড়িতেই রাখবো। আমার নতুন রিসার্চ পেপারের সাবজেক্ট হবে রসিক হাজরা।
বিজয়ের কাছে পরে রসিকের খোঁজ নিয়েছি। বিজয় জানায় মাস্টারমশাই বাড়ি ছেড়ে সে আবার চলে এসেছে লোয়ার সার্কুলার রোডের সেই ফুটপাতে, ওখানেই রাত কাটায়। মনোজিৎ ততক্ষণ উঠে বসেছে, মুখে আর অবিশ্বাসের হাসি নেই, বলল, অদ্ভুত ব্যাপার তো। আমি বললাম, যা শুনেছি তাই শোনালাম তোমাদের। তাছাড়া তুমি আমি কতটুকুই বা জানি, না জানার অংশই তো বেশি। সাইকোলজির সেই মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে পারো, আরও ভালো করে সব জানবে। আমি সায়েন্টিফিক টার্ম দিয়ে কথাগুলো বলতে পারলাম না বলে তোমাদের খটকা লাগছে। ওই মাস্টারমশাই কঠিন শব্দ দিয়ে আত্মচালনার তার প্রমাণ করে দেন। বলতে পারো সত্যি সত্যি আত্মারাম খাঁচা ছাড়া। আর রসিক হাজরা লোকটি যে মিথ্যে নয় তার প্রমাণ পাবে লোয়ার সার্কুলার রোড ও পার্কস্ট্রিটের মোড়ে যে কোন দিন সন্ধ্যার দিকে গেলে। লখনৌ হোটেল নামে একটা রেস্তোরাঁ আছে মোড়ে, গেলেই দেখবে মাঝবয়সী লোক নোংরা দাড়ি চুলকোচ্ছে আর জ্যাকসন জ্যাকসন চেঁচাচ্ছে। গতকাল আমিও দেখেছি অফিস থেকে বাড়ি ফেরার পথে। সুশীলার খবর রাখি না, এখন বোধহয় 16 আনা কোনো বাঙালির ঘরনে। হাফ সাহেবের বউ হয়, শখ মিটে গেছে। কি মনোজিৎ আবার ঘুমিয়ে পড়লে নাকি? চলো আজ বিকেলে যাই সাইকোলজির সেই প্রফেসরের কাছে, কাছেই গল ক্লাব রোডে তার বাড়ি। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।